একটা ছোট কবিতা আর তার মধ্যে লুকিয়ে আছে সৃজনশীলতা আর সাহসের এক বিরাট গল্প। বিশ্বাস হয়? আজ আমরা ঠিক এমনই একটা কবিতার ভেতরে ডুব দেব। কবিতাটা ডব্লিউ.বি. ইয়েটসের। আর এটা শুধু একটা কবিতা নয়, এটা একজন শিল্পীর পুরো জার্নির কথা বলে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস ভাবা যাক। যদি শিল্পকর্মটা একটা পোশাক বা কোটের মতো হতো, মানে আমাদের সৃষ্টি, আমাদের আর্ট যদি পরার মতো কিছু হতো, কি দিয়ে সাজানো হতো সেটাকে? ঠিক এই প্রশ্নটা দিয়ে কিন্তু ইয়েটসের এই অসাধারণ কবিতাটা শুরু হয়। এটাই এর আসল জায়গা। সালটা ছিল ১৯১৪। কবি ডব্লিউ.বি. ইয়েটস তার কবিতাটা শুরু করলেন এই লাইনটা দিয়ে। এখন এখানে গান বলতে তিনি আসলে বোঝাচ্ছেন তার শিল্প, তার কবিতা। আর পোশাক, ওটা হলো তার লেখার স্টাইল, তার কাব্যশৈলী। ব্যাস, এই একটা লাইন, আর এখান থেকেই শুরু হয়ে গেল একটা অদ্ভুত পোশাকের গল্প। তাহলে গল্পের প্রথম ভাগে যাই। কেমন এই যে চমৎকার আর খুব সিম্বলিক একটা পোশাকের কথা বলা হচ্ছে, এটা তৈরি হলো কিভাবে? ইয়েটস ঠিক কি দিয়ে বুনেছিলেন তার শিল্পের এই চাদরটা? দেখুন, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো সাধারণ পোশাক ছিল না, একদমই না। ইয়েটস নিজেই বলছেন এটা ভরা ছিল একদম সূক্ষ্ম সূচিকর্মে, মানে এমব্রয়ডারিতে। আর এই সূচিকর্মটাই ছিল তার প্রথম দিকের কবিতার স্টাইলের প্রতীক। কতটা জটিল আর কতটা মনোযোগ দিয়ে তিনি কাজ করতেন সেটাই বোঝা যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে এত সুন্দর সূচিকর্ম, এর উপাদানগুলো কি ছিল? ইয়েটস নিজেই বলছেন যে এই নকশাগুলো তিনি বুনেছিলেন পুরনো দিনের পুরাণ কথা থেকে। মানে ওগুলোই ছিল তার ইন্সপিরেশনের আসল জায়গা। তো এই পোশাকের কাপড়ের মধ্যে কি ছিল? ছিল আইরিশ কিংবদন্তি, নানারকম মিস্টিক্যাল বা আধ্যাত্মিক ভাবনা, আর ছিল গভীর সব প্রতীকী সৌন্দর্য। মানে প্রত্যেকটা সুতো তিনি ধৈর্য ধরে অনেক যত্ন করে বুনেছিলেন। আর এটাই তার প্রথম দিকের কবিতার যে একটা সমৃদ্ধ, একটা কল্পনাপ্রবণ স্টাইল ছিল, সেটাকে ফুটিয়ে তোলে। কিন্তু গল্পে একটা টুইস্ট আসে ঠিক এখানেই। দেখুন, যখনই কোনো শিল্পী একদম নতুন, ইউনিক কিছু তৈরি করেন, তখন কি হয়? অনুকরণকারীরা চলে আসে, তাই না? ইয়েটসের জীবনেও ঠিক এটাই ঘটল। আর এই ঘটনাটা তাকে সাংঘাতিক হতাশ করে দিয়েছিল। তার হতাশাটা কতটা গভীর ছিল সেটা ইয়েটসের নিজের কথাতেই শোনা যাক। তিনি লিখছেন যে কিছু মূর্খ লোক তার তৈরি করা সেই পোশাকটা নিয়ে নিল, আর এমনভাবে সেটা পরে ঘুরে বেড়াতে লাগলো যেন ওটা তারাই বানিয়েছে। ভাবা যায়, এটা তার কাছে ছিল একটা বিরাট বিশ্বাসঘাতকতার মতো। এই ব্যাপারটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছেন শিল্পী, যিনি ধৈর্য ধরে কিছু একটা সৃষ্টি করছেন, আর অন্যদিকে আছে অনুকরণকারী, যে কিনা কোনো কষ্ট ছাড়াই সেটাকে শুধু পড়ে নিচ্ছে। একজন হলো অরিজিনাল, আরেকজন স্রেফ নকলনবিশ। একজন মৌলিকতার জন্ম দিচ্ছে, আর অন্যজন একটা ফাঁপা ভান করছে। আসল পার্থক্যটা তো এখানেই। তো এই যে এত বড় একটা হতাশা, এরপর ইয়েটস কি করলেন? ভেঙে পড়লেন? না, বরং তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা ছিল একেবারে বিপ্লবী। আর গল্পের এই মোড়টাই কিন্তু সবচেয়ে শক্তিশালী। কবিতার সবচেয়ে জরুরি লাইনটা হলো এটাই, নগ্ন হয়ে পথ চলা। কি অসাধারণ একটা কথা! এই কথাটার মধ্যে দিয়ে তিনি তার স্টাইলে একটা নাটকীয় বদলের ঘোষণা দিলেন। মানে ওই পুরনো কারুকাজ করা পোশাকটা তিনি এবার ছেড়ে দিতে তৈরি। আচ্ছা, এই নগ্ন হয়ে পথ চলা, এটার আসল মানেটা কি? এর মানে হল সব ধরনের সাজসজ্জা, সব ধার করা স্টাইল, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে একদম সহজ, সরল আর সৎ একটা শিল্প ভাষা খুঁজে নেওয়া। এটা ছিল ওই নকল নবিশদের থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করার একটা সাহসী স্টেপ। এবার একটু বড় ছবিটা দেখা যাক, কিভাবে ইয়েটসের এই ব্যক্তিগত গল্পটা শিল্পের একটা চিরন্তন সত্যকে তুলে ধরে। কারণ সত্যি বলতে কি, এই কবিতাটা শুধু ইয়েটসের একার গল্প নয়, এটা প্রত্যেক সৃজনশীল মানুষের গল্প। তাহলে পুরো বিষয়টার সারমর্ম কী দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে শিল্পের আসল সৌন্দর্য অলংকারে নয়, বরং সরলতা আর সততার মধ্যে। ইয়েটস এটাই বোঝাতে চেয়েছেন যে নকল করাটা সহজ, কিন্তু তাকে বাতিল করে নিজের আসল আওয়াজটা খুঁজে বের করার মধ্যেই আসল সাহস, আসল বীরত্ব। আসলে এই কবিতাটা যে কোনো ক্রিয়েটিভ মানুষের জার্নির তিনটে ধাপকে দেখিয়ে দেয়। প্রথম ধাপ, নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করা, মানে নিজের পোশাক বোনা। দ্বিতীয় ধাপ, অনুকরণকারীদের মুখোমুখি হওয়া, ওই মূর্খদের সামলানো। আর শেষ ধাপ, সব কিছু ছেড়ে দিয়ে নগ্ন হয়ে চলার সাহস দেখানো, মানে নিজের আসল রূপটা সামনে নিয়ে আসা। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকল। আমাদের সবার জীবনে বা আমাদের কাজে কোনো না কোনো পোশাক কিন্তু থাকে যা আমরা পরে থাকি।
একবার ভাবা যাক তো সেই পোশাকটা আসলে কি, আর সেটাকে ছেড়ে ফেলে নিজের আসল সত্তা নিয়ে পথ চলার সাহস কি আমাদের আছে?